কক্সবাজার সমুদ্রের শহর হলেও এই শহরে বেশ কয়েকটি দিঘি বা পুকুর রয়েছে। ঐতিহ্যের এসব দিঘির এক একটি নামও রয়েছে। এর মধ্যে সবচেয়ে পুরনো এবং পরিচিত দিঘির নাম লাল দিঘি। কিন্তু এই লাল দিঘির আসল ইতিহাস কি সেটা অনেকেরই অজানা। শহরের ঠিক মাঝখানে অবস্থান করছে লাল দিঘি, যার কোথাও নেই লাল রঙের ছোঁয়া। এই দিঘিটির নাম মূলত কেন লাল দিঘি হলো, এই ইতিহাস প্রায় অনেকেরই অজানা। আমরা বিভিন্ন মানুষের কাছে জানার চেষ্টা করি লাল দিঘির ইতিহাসের বিষয়ে, কিন্তু বেশিরভাগই বলছেন তাদের কাছে এই দিঘির ইতিহাস অজানা। 100 বছর আগে হইতে ডাকিয়ে না আরো ডাকি লালডির লালডি ভার খেয়াল লইয়ান তখন আইন জানি লালডির ভাত জানি খেয়াল লইয়া না জানি পাকিস্তান মধ্যে আজিয়ানো লালডি ভার বাজারঘাট আছে নাইতে গুলডি ভার হ্যাঁ নাম দিল দিদি। এক সময়ের ঐতিহ্যের লাল দিঘির এখন পূর্বাপর অবস্থার কিয়দংশ বিদ্যমান নেই। দখলে দূষণে প্রায় হারাতে বসা লাল দিঘিকে কয়েক বছর আগে রক্ষা করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। আগের সেই জৌলুস না থাকলেও দিঘির অবস্থা বিদ্যমান রয়েছে কৌকের সেই উদ্যোগে। এখন দুই পাশে ইট পাথরের স্থাপনা আর বাকি দুই পাশে সীমানা দেয়ালে আবদ্ধ করা হয়েছে, ফলে দিঘির অনেক বৈশিষ্ট্য নষ্ট হয়ে গেছে। শহরের প্রাণকেন্দ্রে শত বছর ধরে জিয়ে থাকা এই দিঘির ইতিহাস সন্ধান করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে আমাদের, কারণ কোথাও এর সঠিক ইতিহাস লিপিবদ্ধ নেই। তবে রাখাইন বৌদ্ধ সমাজ নামে একটি বইয়ে লেখক মংবা অং রাখাইন লাল দিঘির ইতিহাস তুলে ধরেছেন। তিনি সেখানে খননের ইতিহাস এবং নামকরণ নিয়ে বেশ কিছু যুক্তি এবং তথ্য উপস্থাপন করেছেন। তার দেওয়া তথ্য মতে রাখাইনরা আদিকাল থেকে লাল দিঘিকে মাংতারা কেং বলে ডাকে। মাং রাখাইন শব্দের বাংলা অর্থ রাজা, আর তারা রাখাইন শব্দের বাংলা অর্থ বিচার বা সালিশ, এবং কেং রাখাইন শব্দের বাংলা অর্থ পুকুর বা দিঘি। অর্থাৎ মাংতারা কেং মানে হলো রাজার বিচার করা পুকুর। তথ্য বলছে একজন ইংরেজ এসডিওকে রাখাইনরা মাং মানে রাজা বলে ডাকতেন। সেই ইংরেজ এসডিও বিচার বা সালিশের মাধ্যমে দুই পাড়ার রাখাইনদের দ্বন্দ্বের অবসান করেছিলেন। রায় হিসেবে তিনি ঘোষণা দিয়েছিলেন সেই দুপাড়ার রাখাইনদের পুকুরটি খনন করার। পরে এসডিও সাহেবের রায় অনুযায়ী মাথায় লাল ফিতা বেঁধে দুই পাড়ার রাখাইনরা সপ্তাহব্যাপী দিঘিটি খনন করেন। খননের পর পুকুরের চারপাশে কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়। কিন্তু প্রশ্ন হলো, পুকুর বা দিঘিটির নাম লাল দিঘি কেন হলো? এর উত্তরও তুলে ধরা হয়েছে বইটিতে। সেখানে লেখক মংবা অং তুলে ধরেছেন তৎকালীন ব্রিটিশ এসডিও সাহেবের গায়ের রং ছিল লাল, আর পুকুর খনন করার সময় খননকারীরা মাথায় লাল ফিতা বেঁধেছিলেন এবং খননের পর পুকুরের চারপাশে কৃষ্ণচূড়া গাছ রোপণ করেছিলেন। যেই কৃষ্ণচূড়া ফুলে লাল হয়ে যেত পুকুর, যেখান থেকে পরবর্তীতে পুকুরটির নামকরণ করা হয় লাল দিঘি। আমাদের রাখাইন ভাষায় এটা ইতিহাসের একটা অংশ। লাল দিঘি আমাদের নাম হলো মা তারা কে। মহেশখালীতে বড় রাখাইন পাড়া আর ছোট রাখাইন পাড়ার মধ্যে এই ব্রিটিশ আমলে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার পরে যখন বিচার করতে আসে কক্সবাজারে, ফরেন ইংলিশ অফিসার বিচারে বলে, তোমরা 50 জন লাল কাপড় পরে তোমরা পুকুর খনন করবা। খনন করার পরে তাদেরকে লাল কাপড় পরতে হয়। সমস্ত আশেপাশে তখন কিন্তু কৃষ্ণচূড়া গাছ ছিল, তখন লালের লাল, ওই কারণে ওই পুকুরকে লাল দিঘি বলা হয়। তো এখন যত্নের অভাবে ওই পুকুরটা আগের মতো এখন নাই। নানান টানাপোড়েনের পর উন্নয়নের সংস্কারে সজ্জিত হয়েছে লাল দিঘি, যেটি অনেকটা শহরের কেন্দ্রস্থলে সৌন্দর্যের উৎস। এখানে সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ক্লান্ত পথচারীরা বিশ্রাম বা জিরিয়ে নিতে পারেন। ব্রিটিশ আমলে তৈরি লাল দিঘিতে কয়েক বছর আগে লেগেছে উন্নয়নের ছোঁয়া।
সকলে ইতিহাস না জানলেও এই মনোরম পরিবেশে উপভোগ করতে পারছে লালদিঘির দৃশ্য। মুমতাহিনা মাহি, পেনুয়া নিউজ।